নমস্কার। কিছুদিন পর বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হবে। এবার সেই কাজ যখন শুরু হবে তখন কিন্তু আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। যদিও আপনাদেরকে এখন যে ফর্মটা দেখাচ্ছি এটা ইংরাজিতে টাইপ করা ফর্ম, এবার আপনারা বাংলা ফর্মও পেতে পারেন। আপনারা বিভিন্ন জায়গায় বাংলা ফর্ম এখন হয়তো দেখতে পাচ্ছেন, তবে সেই ফর্মটি আসবে না নতুন কোনো ফর্ম আসবে বা ফর্মের ক্যাটাগরি কীরকম হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই। কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এরকম ডেডিকেটেড কোনো ফর্ম এখনো পর্যন্ত অফিসিয়ালি বানানো হয়নি। বিহারে যেরকম ফর্ম দেওয়া হয়েছিল সেই টাইপেরই ফর্ম এখানে আমি দেখিয়ে আপনাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। অবশ্য ফর্ম ফিল আপ করাটা জটিল নয়। প্রত্যেক বাড়িতে বাড়িতে বিএলওরা এই ফর্ম দিয়ে আসবেন। আপনার যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় তারা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবেন। এই ফর্ম ফিল আপ ভুল হয়ে গেলে যে আপনি বাতিল হয়ে যাবেন, মানে আপনার নাগরিকত্ব বাতিল হবে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নেই। কোনো রকম কিন্তু ভয় পাবেন না। এখানে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই। আপনি নিজে জানেন আপনি সঠিক, তাই মনে এইটুকু ভরসা নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। যদি বুঝতে না পারেন পাশাপাশি মানুষকে জিজ্ঞাসা করবেন। আগে শুরু হোক ব্যাপারটা, তারপর জিনিসটা কিন্তু ইজি হয়ে যাবে। এটা হচ্ছে অফলাইন ফর্ম। এই ফর্মে কিন্তু লেখা আছে কার ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে। এই ফর্মের নাম হলো ইনুমারেশন ফর্ম এবং অ্যানাক্সিয়ার সি। দেখুন এখানে কি বলা হয়েছে, ইলেক্টর নেম, এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড থাকবে। ইলেক্টর নেম মানে হচ্ছে যিনি ভোট দেন বা ভোটদাতা, তার নাম এবং তার এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার এবং তার ঠিকানা, এগুলো প্রি প্রিন্টেড থাকবে। মানে প্রত্যেক ভোটারের জন্য এরকম আলাদা আলাদা ফর্ম থাকবে। এই ফর্মগুলো বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে। এখানে আপনাকে কিছু লিখতে হবে না। তারপর আছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, স্টেট, এগুলোও কিন্তু সব প্রি প্রিন্টেড থাকবে। সিরিয়াল নাম্বার মানে আপনার ভোটার লিস্টে কত নম্বর পার্টে বা কত নম্বর সিরিয়ালের নাম আছে, এগুলো সব প্রি প্রিন্টেড থাকবে, কোনো অসুবিধা নেই। এখানে আপনার একটা ফটো পেস্ট করতে হবে। তার মানে ওপরের দুটো ঘর আপনার হাত না দিলেও চলছে। এরপর চলে আসি ফটো সেকশনে। এখানে আপনার ভোটার কার্ডে যে ফটোটা আছে, ভোটার কার্ডে বর্তমানে যে ফটোটা আছে, এই ফটোটা এখানে প্রি প্রিন্টেড থাকবে এই ঘরটার মধ্যে। আর আপনার বর্তমান একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা এই ঘরে পেস্ট করতে হবে। মানে এখান থেকেই কাজ শুরু হচ্ছে। প্রথমে আপনার একটা কালার ফটোগ্রাফ এখানে পেস্ট করে দেবেন, আর আগে ভোটার কার্ডে যে ফটোটা ছিল সেটাও এখানে প্রি প্রিন্টেড থাকবে, এটা আপনি দেখতে পাবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন, যেটা সঠিক আর কি। বয়স্ক মানুষদের সঠিক ডেট অফ বার্থ নেই, কারণ তাদের ভোটার কার্ডেও দেখবেন এত সালে বয়স, এত বছর এরকম লেখা আছে, অথবা এক্স এক্স দিয়ে একটা সাল দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার যেটা সঠিক ডেট অফ বার্থ সেটাই লেখার চেষ্টা করবেন। আর যদি না থাকে কিছু, তাহলে বিএলওর সাথে একবার কথা বলে নেবেন যে আমার ডেট অফ বার্থ কোনো জায়গাতেই সঠিক নেই এবং আমার বার্থ সার্টিফিকেটও নেই, সেরকম কোনো ডকুমেন্টসও নেই যেখানে আমার ডেট অফ বার্থ মেনশন করা আছে। সেক্ষেত্রে আমি এখানে কত লিখবো সেটা একবার জিজ্ঞাসা করে নেবেন। আধার নাম্বার অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, যদি থাকে দিয়ে দিতে পারেন। তারপর ফোন নাম্বারটা পুট করবেন। তারপর আপনার বাবার নাম অথবা লিগ্যাল গার্জেন নেমটা পুট করে দেবেন। তারপর আপনার বাবার অথবা লিগ্যাল গার্জেনের যে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি জানা না থাকে তাহলে ঘর ফাঁকা রেখে দেবেন, নেই বা নীল এরকম কিছু লিখতে যাবেন না। তারপর আপনার মায়ের নামটা এখানে পুট করবেন, এপিক নাম্বার তার যদি থাকে লিখে দেবেন, মানে ভোটার কার্ড যদি অ্যাভেলেবেল থাকে, যদি না থাকে কিছু লেখার দরকার নেই। স্পাউস নেম মানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, স্বামীর হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এরকম নামটা লিখবে এবং তাদের ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর এখানে একটা ডিক্লারেশন আছে। এখানে আপনি নিজে ডিক্লেয়ার করছেন যে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স এজ, আমার বয়স 18 বছরের বেশি এবং আমি একজন ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক। এরপর এখানে তিনটে অপশন আছে। এবার তিনটে অপশনের মধ্যে যে কোনো একটিতে আপনার টিক মার্ক দিতে হবে। এবার তিনটে অপশনের কি অর্থ আছে আগে জেনে নিন। প্রথমে বলা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1 জুলাই 1987, মানে আমার জন্ম ভারতবর্ষে এবং 1987 সালের 1 জুলাই এই তারিখের আগে আমি ভারতবর্ষে জন্মেছি। যদি এরকম আপনার জন্ম হয়ে থাকে তাহলে এই ঘরে টিকমার্ক দেবেন। আর নিচে দেওয়া লিস্ট থেকে, নিচে দেওয়া লিস্ট মানে এই পেজের নিচে আছে সেটা আমি বলছি, নিচে দেওয়া লিস্ট থেকে আপনার নিজের জন্ম তারিখ এবং জন্মস্থান এটা প্রমাণিত হয় এরকম একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। নিচে দেওয়া লিস্ট বলতে এই নিচের দিকে আছে, আমি আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার জন্ম 1/7/1987 আগে হয়, যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে হয়, যারা এই ঘরটায় টিকমার্ক দেবে, সেক্ষেত্রে তার নিজের জন্য একটা ডকুমেন্টস লাগবে যেখানে তার জন্ম তারিখ ও জন্মস্থান এই দুটো প্রমাণিত হবে এবং তার বাবা অথবা মায়ের, দেখুন এখানে অর দেয়া আছে কিন্তু অ্যান্ড দেয়া নেই, বাবা অথবা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে যেখানে তার বাবা অথবা মায়ের জন্ম তারিখ আর জন্মস্থান এটা প্রমাণিত হয়। আর থার্ড অপশনে বলা হচ্ছে আপনার জন্ম 2/12/2004 পর এবং সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস দিতে হবে নিজের জন্য একটা যেখানে আপনার জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণিত হচ্ছে, আপনার বাবার জন্য একটা ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার বাবার জন্ম তারিখ জন্মস্থান প্রমাণিত হচ্ছে এবং আপনার মায়ের জন্য একটা ডকুমেন্টস দিতে হবে যেখানে আপনার মায়ের জন্ম তারিখ এবং জন্মস্থান এটা প্রমাণিত হচ্ছে। তাহলে যাদের জন্ম 1/7/1987 থেকে 2000-এর মধ্যে, তাদের সাথে 2004-এর পর যাদের জন্ম তাদের পার্থক্য কি, এই সেকেন্ড অপশনটা যাদের আছে তাদের শুধুমাত্র বাবা অথবা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে, দুজনের কিন্তু নয়। কিন্তু যাদের জন্ম 2/12/2004-এর পর তাদের বাবা এবং মায়ের উভয়ের ডকুমেন্টসই লাগবে।
আর শেষ অপশন এখানে বলা হচ্ছে যদি পেরেন্টস ইন্ডিয়ান না হয়ে থাকে, ভারতের নাগরিক না হয়ে থাকে, তাহলে তাদের পাসপোর্টের ভ্যালিড কপি এখানে প্রুফ হিসাবে দিতে হবে। পাসপোর্ট এবং ভিসার ভ্যালিড কপি এখানে প্রুফ হিসাবে দিতে হবে। এটা গেল 3টে পয়েন্ট। যদি আপনি ভারতের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তারপর বলা হচ্ছে আই ওয়াজ বর্ন আউটসাইড অফ ইন্ডিয়া। যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়, সেক্ষেত্রে আপনার ভারতের বাইরে যে জন্ম হয়েছিল তখন তো বার্থ রেজিস্ট্রেশন হয়েছিল, সেক্ষেত্রে ভারতের মিশনের ইস্যু করা যে বার্থ সার্টিফিকেট আছে সেটা এখানে প্রুফ হিসেবে আপনি দিতে পারবেন। আর সর্বশেষ অপশন হচ্ছে আপনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন রেজিস্ট্রেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনাকে শেষ অপশনটা দিতে হবে। যারা ভারতের নাগরিক পেয়েছে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অতটা চাপের ব্যাপার নেই, এবং ওই রকম মানুষও খুব কম আছেন যারা আমার ভিডিও দেখছেন। আর শেষ থেকে দ্বিতীয় অপশনটা যাদের ভারতের বাইরে জন্ম, এরকম মানুষও খুব কম আছেন। তার মানে আমাদের কাজ হবে ওপরের 3টে অপশন নিয়ে, 1987 আগে জন্ম, 1987 থেকে 2004, আর 2004-এর পরে জন্ম। এক্ষেত্রে কাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস দিতে হবে। এখানে আরো কিছু কথা লেখা আছে, যেখানে বলা হচ্ছে আপনি অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি। তারপর বলা হচ্ছে আপনি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনার নাম কোনো অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে নেই, এবং আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আপনার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। দিয়ে এখানে আপনার সিগনেচার হবে, যদি সিগনেচার করতে না পারেন থাম্ব ইমপ্রেশন হবে, ডেট আর প্লেসটা এখানে বসিয়ে দেবেন। এটা তো হয়ে গেল আপনার কাজ, ফর্ম ফিল আপের কাজ। ফর্মটা যত সম্ভব 1 পাতার মধ্যেই হবে, এটা পিডিএফটা 2 পাতার মধ্যে আছে, সেই জন্য এরকম আপনাদের বোঝাতে অসুবিধা হচ্ছে, বা একটুখানি বুঝে নেবেন। এবার আপনাকে বলে দিই, এখানে যে বলা হচ্ছে যে ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেক্ষেত্রে কি ডকুমেন্টস আপলোড করবেন। দেখুন এখানে কিন্তু 11টা ডকুমেন্টসের কথা বলা আছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও একটা ডকুমেন্টস বাড়বে, সেটা হচ্ছে 12টা ডকুমেন্টস, 2002 সালের ভোটার লিস্ট। এবার আমি আবার এই প্রথমের দিকে চলে আসছি। যাদের জন্ম 1/7/1987 আগে, এক্ষেত্রে তাদের যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, তাহলে ওই ভোটার লিস্টের কাগজটা জেরক্স কপি আপনাকে দেখিয়ে দিলেই হবে। সেখানে যদি নাম ছোটোখাটো ভুল থাকে, আপনার ভোটার কার্ড নাম্বার যদি না থাকে, বা বিয়ের পর হয়তো টাইটেল চেঞ্জ হয়েছে, এরকম যদি কেস থাকে কোনো রকম অসুবিধা নেই। বা অনেক সময় দেখা যায় যে আপনার ভোটার কার্ডে তখন যে নাম্বারটা ছিল এখন সেই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। নাম্বার চেঞ্জ আপনি নিজে করেননি, নাম্বার চেঞ্জ করেছে নির্বাচন কমিশন, তাই তাদের কাছে রেকর্ড আছে কোন ব্যক্তিকে কীরকম কার্ড দেওয়া হয়েছে। তারা আপনার নতুন কার্ডের নাম্বার ধরে পুরনো কার্ডের নাম্বার বের করে নিতে পারবে, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে যদি না থাকে, তাহলে এখানের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। কি কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় যদি আপনি নিয়মিত কর্মচারী হয়ে থাকেন, বা পেনশনের যদি আপনার কোনো কাগজ থাকে, এই কাগজ বা অর্ডারটা আপনি দেখাতে পারেন। তবে এর জন্য সরকারি কর্মচারী আপনাকে হতে হবে। ম্যাক্সিমাম মানুষ, বয়স্ক মানুষ হয়তো সেটা নন, আবার হতেও পারেন। যারা আছেন তাদের তো কোনো কাগজের অসুবিধা হবে না, কিন্তু যদি এমন কোনো মানুষ থেকে থাকেন তার হয়তো 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, সেক্ষেত্রে তাকে কিন্তু এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দেখাতে হতে পারে। তার হয়তো এই কাগজটা থাকবে না, অল্টারনেটিভ আর কি কাগজ আছে সেটা দেখে নেওয়া যাক। সেকেন্ড অপশনে বলা হচ্ছে 1/7/1987 আগে ইস্যু করা সরকারি স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো কাগজপত্র বা সার্টিফিকেট যদি থাকে, সেটাও কিন্তু তিনি দেখাতে পারবেন। থার্ড অপশনে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট, যদি থাকে তিনি এটা দেখাতে পারেন। 4 নম্বর বলা হচ্ছে পাসপোর্ট, এটাও যদি থাকে। অনেকে বলতে পারেন যে পাসপোর্ট আমি অনেকদিন আগে ইস্যু করিয়েছিলাম কিন্তু আর রিনিউ করিনি, পাসপোর্টটা পড়ে আছে, রিনিউ করা নেই, সেক্ষেত্রে কি পাসপোর্ট দেখালে চলবে? হ্যাঁ, নিশ্চয়ই চলবে, কোনো রকম অসুবিধা নেই। কারণ পাসপোর্ট যখন হাতে পেয়েছিলেন অনেক ভেরিফিকেশন করেই হাতে পেয়েছিলেন, পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। এই পাসপোর্ট যদি থাকে, সেটা যদি রিনিউ না করাও থাকে, তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তারপর বলা হচ্ছে 5 নম্বরে ম্যাট্রিকুলেশন অথবা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি, মানে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আপনার জন্ম তারিখটা মেনশন করা আছে, সেটাও যদি থাকে সেটাও চলবে। অবশ্য কোনো বোর্ডের হতে হবে। অনেকে বলবেন আমি 8 পাস স্কুলের থেকে দেওয়া সার্টিফিকেট আছে, সেটা কি চলবে? কারণ সেটা তো স্কুলের সার্টিফিকেট, বোর্ডের সার্টিফিকেট নয়। বোর্ড আর স্কুল দুটোকে কিন্তু মিশিয়ে ফেলবেন না। মাধ্যমিক থেকে ফার্স্ট বোর্ড শুরু হচ্ছে, যদিও প্রাইমারিটাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, কিন্তু সেখানে কোনো সার্টিফিকেট ইস্যু মনে হয় না করা হয়, শুধুমাত্র প্রাইমারি স্কুল থেকেই দেওয়া হয়। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই স্টেট অথরিটি, মানে এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট যদি আপনি দেন সেক্ষেত্রেও হবে। ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি থাকে আপনার কাছে সেটা দিলেও হবে। এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিলেও হবে। যদি আপনি অন্য দেশ থেকে আসেন এবং ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে থাকেন রেজিস্ট্রেশনের মাধ্যমে, সেই কাগজ যদি থাকে সেটাও দিতে পারেন। 10 নম্বরে বলা হচ্ছে ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অথবা লোকাল অথরিটি, মানে পঞ্চায়েত অথবা স্টেটের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্টার যদি থাকে সেটাও দিতে পারেন। কিন্তু এই 10 নম্বর পয়েন্টটা আমার জানা নেই এখানকার কতজন মানুষের আছে, বা আমাদের এখানে কোনোদিন লাগেও না, বা এই জিনিসটা আমরা এই প্রথম শুনেছি। আমার ক্ষেত্রে আমি প্রথম, যদি আপনি আগে শুনে থাকেন তো একটুখানি জানাবেন। ফ্যামিলি ট্রি কিন্তু নয় এটা, কাস্ট সার্টিফিকেট করতে গিয়ে যে ফ্যামিলি ট্রি করতে হয় সেটা কিন্তু এটা নয়। আর 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি আপনার কাছে জমি বা ঘর অ্যালটমেন্টের কোনো কাগজপত্র থাকে এটা আপনি দেখাতে পারেন। কিন্তু জমির দলিলও যেহেতু রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়, সেটাও যদি দেখান তাহলেও কিন্তু কাজ হবে। ওটাই কিন্তু সব থেকে বড় প্রুফ আপনি ভারতের নাগরিক। এবার আলোচনা করে নিই কাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে। আমি প্রথমেই বললাম 1/7/1987 আগে জন্ম, তাদের যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে, তাহলে কিন্তু তাদের অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে না। যাদের জন্ম 1/7/87 থেকে
2/12/2004 মধ্যে, এক্ষেত্রে তার নিজের জন্য একটা ডকুমেন্টস লাগবে, কারণ 1987 পরে যাদের জন্ম তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম উঠবে না। সেক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট বা নিচে যে 11টা ডকুমেন্টের কথা বললাম তার মধ্যে যে কোনো একটা দেখিয়ে দিলেই হবে, এবং তার বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটা ডকুমেন্ট। এবার তার বাবা এবং মায়ের জন্য যে ডকুমেন্টগুলো বললাম 11টা ডকুমেন্ট, ওগুলো যদি না থাকে, কিন্তু যদি 2002 সালের ভোটার লিস্টে তার বাবা কিংবা মায়ের নাম থাকে, তাহলে সেই নিজের ডকুমেন্ট প্লাস তার বাবা মায়ের ওই 2002 সালের ভোটার লিস্টের নামটা দেখিয়ে দিলেই হবে। এবার 2002 সালের ভোটার লিস্টে যদি নাম না থাকে, তাহলে তার বাবা মায়ের জন্য ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা লাগবে। থার্ড অপশনে বলা হচ্ছে যাদের জন্ম 2004 পর, 2/12/2004 পর আর কি, তো সেক্ষেত্রে তাদের নিজেদের জন্য একটা ডকুমেন্ট লাগবে, নিচে দেওয়া 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা, এবং তার বাবার জন্য লাগবে, তার মায়ের জন্য লাগবে। এবার তার বাবা কিংবা মায়ের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে তার বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টের যে কাগজটা আছে সেটা দেখিয়ে দিলে হবে। যদি না থাকে তাহলে ওই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা লাগবে। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার 2004 পর যাদের জন্ম তাদেরই কিন্তু একটু বেশি সমস্যা হবে, কারণ বাবা এবং মায়ের উভয়ের ডকুমেন্টস দিতে হবে। এবার বলতে পারেন হয়তো কেউ মারা গেছে, বাবা হয়তো মারা গেছে, মা হয়তো মারা গেছে, এই কেসে 2004 পর যাদের জন্ম, সেক্ষেত্রে তাদের তো ডেথ সার্টিফিকেট থাকবে, সেই ডেথ সার্টিফিকেট দেখিয়ে দিলেও হবে, কোনো রকম অসুবিধা নেই। এবার পুরোটাই হচ্ছে অনুমান সাপেক্ষ, কি লাগবে বা কোনটা লাগবে না সেটা কিন্তু সঠিক যখন অর্ডার আসবে তখন কিন্তু বোঝা যাবে, এবং বিএলওরা যখন আমাদেরকে সঠিকভাবে বাড়ি বাড়ি গিয়ে বলে বোঝাতে পারবেন তখনই কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো। কারণ মারা গেলে কি করতে হবে তার কিন্তু কোনো রকম কপি আমাদের এখানে নেই, বা ডেথ সার্টিফিকেট দিলে চলবে কিনা এই জিনিসগুলোও কিন্তু এখানে সঠিকভাবে কোথাও মেনশন করা নেই। তাই এই সিস্টেমটা চালু হওয়ার আগে আমাদের মোটামুটি জেনে রাখা দরকার, এবং যাদের এই ডকুমেন্টসগুলো নেই, মানে 2002 এর ভোটার লিস্টেও নাম নেই, সেক্ষেত্রে তো তাদের এই 11টা ডকুমেন্টস লাগবে। এবার তারা যাতে এই কাগজগুলো একটু আগে থেকে জোগাড় করে রাখতে পারে, সেই জন্য এই ভিডিওটা করা। আর তার থেকেও বড় কথা, আর যেহেতু বিহার ভারতবর্ষেরই একটা অংশ, পশ্চিমবঙ্গের জন্য যে আলাদা কোনো নিয়ম হবে তা কিন্তু নয়, মোটামুটি একটু আধটু নিয়ম হয়তো চেঞ্জ হতে পারে, তাও কিন্তু পশ্চিমবঙ্গের জন্য মোটামুটি একই রকম নিয়ম থাকবে। এইটুকু মেনে আপনারা যদি কোনো ডকুমেন্টস ছিল হয়তো এখন পাচ্ছেন না, খোঁজার চেষ্টা করুন, সেগুলো হয়তো পেয়ে গেলে আপনারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা এই ইনুমারেশন ফর্ম ফিল আপ করবেন। ফর্ম একদম সহজ, কোনো রকম কিন্তু জটিলতার ব্যাপার নেই। ফর্ম অনলাইনেও ফিল আপ করা যাবে, অফলাইনেও করা যাবে। অফলাইনে করাটাই বেস্ট, বাড়ি বাড়ি বিএলও যখন আসছে, তবে এই ফর্ম কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।